হ্যালো গাইস, সবাইকে স্বাগতম কিউগ্রাফ এক্স এর আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্কেচওয়্যারের মধ্যে কিভাবে আপনারা লকক্যাটগুলোকে সেভ করবেন নির্দিষ্ট একটি ফোল্ডারের মধ্যে, ফাইলের মধ্যে। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি একটা ইন্টারনাল লগ নামের একটি অ্যাপ্লিকেশন এখানে সেভ করে রেখেছি। এই ধরনের ফিচার্স তখনই ব্যবহার করা হয় যখন একজন ডেভেলপার চায় যে তার অ্যাপ্লিকেশনের লগগুলো তার ফোনের ভেতরে সেভ হবে এবং নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের লগগুলোই সেভ হবে। তো এর জন্য আমরা একটা পাবলিক ক্লাস ব্যবহার করেছি। তো এই ক্লাসটার নাম logger.java। সবার প্রথমে এখানে প্যাকেজ নেম আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে প্যাকেজ নেমটা থাকে সেটা। এরপরে আমরা কনটেক্সট এখানে ইমপ্লিমেন্ট করেছি। এরপরে ইমপ্লিমেন্ট করেছি ইনটেন্ট, আমরা যে ইনটেন্ট কম্পোনেন্ট ব্যবহার করি সেটাই। এরপরে এখানে আমরা বাফার রিডার ব্যবহার করেছি। তো এরপরে আমরা ক্র্যাশ হ্যান্ডেল করার জন্য, যখন অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে বা অ্যাপ্লিকেশনের ভিতরে কোনো এরর আসবে সেখান থেকে আমরা ক্র্যাশ হ্যান্ডেল করার জন্য আমরা এই জাভা প্যাকেজটি এখানে ইম্পোর্ট করেছি। এরপরে কিছু ইম্পোর্ট করেছি, যেমন এখানে আছে এক্সিকিউটর, এরপর প্যাটার্ন, ম্যাচার। এগুলো মূলত রেগএক্সকে ব্যবহার করার জন্য ইমপ্লিমেন্ট করা হয়েছে। তো এখানে আমরা পাবলিক ক্লাস লগর নামের একটা ক্লাস নিয়েছি। এটাকে আমরা কল করব যখন আমরা এই অ্যাপ্লিকেশনটাকে, মানে এই যে প্রোগ্রামটাকে স্টার্ট করতে চাইব তখন। এরপরে আমরা কিছু প্রাইভেট স্ট্যাটিক স্ট্রিং নিয়েছি, যেগুলো ডিবাগ, ওয়ার্নিং, এরর এবং ইনফো। এরপর আমরা প্যাটার্ন টাইপ নিয়েছি। এখানে যে এই যে রেগএক্স প্যাটার্ন আপনি দেখতে পাচ্ছেন, এই যে স্ট্রিং, এটা মূলত আমরা যে লকক্যাটগুলোকে ক্যাপচার করব সেই ক্যাপচার করা লকক্যাটগুলোকে একটা নির্দিষ্ট ফরম্যাটের মধ্যে দেখাবে। যেমন লকক্যাট যেটা আমরা ক্যাপচার করলাম সেটা কি ডিবাগ নাকি ওয়ার্নিং নাকি এরর নাকি ইনফো, সেগুলো আমরা দেখতে পাবো কিংবা আইডেন্টিফাই করতে পারবো এই প্যাটার্ন এর মাধ্যমে। এরপরে আমরা একটা স্ট্যাটিক স্ট্রিং নিয়েছি যেটা কিনা পাথ এবং ডাটা। তো এটা মূলত আমাদের, আমরা কোন ডেটাগুলোকে সেভ করতে চাই এবং কোন ফোল্ডার, ডাইরেক্টরি বা কোন জায়গায় আমরা সেভ করব সেটা আসলে আমরা এখানে ডিফাইন করব বা এখানে আমরা লিখব। তো এরপরে আমরা একটা বুলিয়ান নিয়েছি, মানে এটা আমরা ইনস্টলাইজ করেছি কিনা সেটা আসলে দেখার জন্য। এরপর একটা কনটেক্সট নিলাম, যেটা কিনা আমাদের আমরা কোন অ্যাক্টিভিটির ভেতরে এটা অন করব বা চালাবো সেটা আসলে মানে এখানে বলতে হবে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন স্ট্রিং, এরপরে একটা কনটেক্সট নেওয়া আছে। তো এরপরে আমরা, এটা আমাদের স্টার্ট করার প্রোগ্রাম। এই মেথডের মাধ্যমে আমরা, স্টার্ট মেথডের মাধ্যমে আমরা প্রোগ্রামটিকে স্টার্ট করব। স্টার্ট করার জন্য এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন এক্সিকিউটর ব্যবহার করেছি একটা। তো এটা মূলত ব্যাকগ্রাউন্ডে আপনার চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লিকেশনটা অন থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার লকক্যাটগুলোকে ক্যাপচার করতে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রাই মেথড ব্যবহার করা হয়েছে, এখানে ট্রাই। এরপরে যখন মানে এই যে কোড দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত, এই কোডগুলোকে ট্রাই করা হবে। যদি কোনো এরর আসে তাহলে এখানে আপনি এরর মেসেজটা দেখতে পাবেন। এখান থেকে আপনি এরর মেসেজটা এখানে শো হবে। তো এখানে ট্রাই এর ভেতরে কি কি আছে আমরা একটু দেখি। ক্লিয়ার, এখানে আছে ক্লিয়ার, অর্থাৎ এটা সবার প্রথমে লকক্যাটটাকে ক্লিয়ার করবে। এই যে ক্লিয়ার মেথড দেখতে পাচ্ছেন, প্রাইভেট স্ট্যাটিক ভয়েড। ভয়েড মূলত স্কেচওয়্যারের ভেতরে যে আমরা ব্লগে ব্যবহার করি, মোর ব্লক, এটা সেই মোর ব্লক বলতে পারেন।
যে ক্লিয়ার নামের একটা মোর ব্লক আমরা এখানে নিয়েছি, এটাকে বলা হয় মেথড। তো এখানে মূলত আমরা এই প্রোগ্রামটিকে এক্সিকিউট করব। এখানে আছে লকক্যাট -c, এর মানে হলো লকক্যাট ক্লিয়ার, অর্থাৎ এটা হলো ক্লিয়ার দেওয়ার জন্য কমান্ড। এরপরে এটা মূলত আমাদের লকক্যাটকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেবে। আমার অ্যাপ্লিকেশনের ভিতরে যতগুলো লকক্যাট মানে আগে থেকে সেভ হবে সেগুলো মূলত ক্লিয়ার করে দেবে। এরপরে আমরা একটা প্রসেস ভেরিয়েবল নিয়েছি, এখানে মূলত আমরা এক্সিকিউট করব এই কমান্ড। শেল কমান্ডকে এক্সিকিউট করার জন্য এখানে আপনি যে কোনো শেল কমান্ড এক্সিকিউট করতে পারেন। তো এখানে নেওয়া হয়েছে লকক্যাট, অর্থাৎ লকক্যাট যে প্যাকেজটি আছে আমাদের ফোনের ভেতরে, আমাদের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ভিতরে, সেখান থেকে এটা রান হবে। এরপরে এখানে যে ডেটাগুলো পাওয়া যাবে সেগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন সেপারেট করা হবে। এরপরে ম্যাচার্স এবং ওই প্যাটার্নের মাধ্যমে আমরা যে আগে প্যাটার্ন নিয়েছিলাম এখানে, তো ওই প্যাটার্নগুলো ব্যবহার করে এখানে আইডেন্টিফাই করবে যে এটা ইরোর নাকি মানে ডিবাগ নাকি ওয়ার্নিং নাকি ইনফো সেগুলো। তো এটা আইডেন্টিফাই করার পর আমরা ডেটাগুলোকে এখানে মানে নির্দিষ্ট একটা মেথডের ভেতরে আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে ডিবাগ, এখানে ডিবাগ মেথড, এরপরে ওয়ার্নিং, এরপরে ইরোর, এরপরে ইনফো, এইগুলো মূলত এখানে দেওয়া আছে। তো যে ডেটা যে ক্যাটাগরির মধ্যে পড়বে সেই ক্যাটাগরির মধ্যে আলাদা করা হবে। এরপরে এখানে আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার ভেতরে এরকম ব্রডকাস্ট মেথড ব্যবহার করা হয়েছে, ব্রডকাস্ট ইরোর মেসেজ, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে ইরোর মূলত আমরা যে আমরা যে স্ট্রিং নিয়েছিলাম, এই 4টা স্ট্রিং, এই স্ট্রিংয়ের মধ্যে যে ডাটাগুলো থাকবে সেগুলো এখানে শো হবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিবাগ, এখানে ডিবাগের যে ডাটাগুলো থাকবে ওখানে ট্যাগ, এটা মূলত ট্যাগ, এবং এখানে মূলত আমাদের মেসেজ থাকবে যেটা মূল ডিবাগ মেসেজ সেগুলো। তো এখানে আমরা এই মেথডটি ব্যবহার করেছি। এরপরে আমরা এই যে মেথডটি ব্যবহার করেছি ব্রডকাস্ট, এটা মূলত এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট স্ট্যাটিক ভয়েড, এরপর এখানে টাইপ এবং মেসেজ। এরপরে আমরা যে ডেটা ভেরিয়েবল নিয়েছিলাম, ডেটা ভেরিয়েবল যে স্ট্রিং আমরা নিয়েছিলাম এখানে, এই যে দুটো, একটা হলো ডেটা আর একটা হলো পাথ। তো এখানে আমরা মূলত সেই ডেটাকে নিয়েছি, যে আগে যে ডেটাগুলোকে সেভ করা হবে সেই ডেটা এখানে থাকবে এবং তার সাথে যোগ হবে নতুন ডেটা যেটা নতুন সেভ হবে, এবং পুরোটাই থাকবে ডেটা স্ট্রিংয়ের ভেতরে, এবং এই পুরো স্ট্রিংটাই এখানে মানে সেভ করা হবে। যেমন আমরা ফাইল ব্লকের ভিতরে দেখেছিলাম স্ট্রিং রাইট করা হয় কোনো একটা পাথ বা কোনো একটা ফাইলের ভেতরে, ঠিক সেই রকমই একটা মেথড এখানে ব্যবহার করা হয়েছে। তো এটা মূলত ডেটা এবং পাথ এই দুটো আলাদা আলাদা স্ট্রিং। এখানে মূলত আমাদের একটা স্পেসিফিক ডাইরেক্টরি ব্যবহার করতে হবে ডেটাগুলোকে সেভ করার জন্য। এরপরে আমরা যে মেথডটি ব্যবহার করেছি প্রাইভেট স্ট্যাটিক ভয়েড, তো এখানে আমরা এই মেথডটির নাম দিয়েছি সেভ কন্টেন্ট টু ফাইল, অর্থাৎ এখানে যে ডেটাগুলো আমরা পাবো সেগুলো আমরা এখানে কন্টেন্ট এখানে নেব, এরপরে আমরা ফাইল নেম এখানে রাইট করব। এর জন্য আমরা আবার ট্রাই মেথড ব্যবহার করেছি যাতে কোনো ধরনের এরর আসলে এখানে আমরা সেই ডাটাগুলো দেখতে পাই। সেই ডাটাগুলোকে এখানে আমরা দেখতে পাবো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফাইল রাইট হবে রাইট মেথডের মাধ্যমে। তো এরপরে আমরা এখান থেকে এক্সিট করব এটাকে সেভ করার পর। তো এখানে আমরা ডেটাগুলোকে সেভ করে দিতে পারছি।
তো এখানে আমরা একটা বাটন নিয়েছি। বাটনটি মূলত এখানে আমরা একটা লগ সেন্ড করব, এই জন্য আমরা একটা লগ নিয়েছি। এখানে এটা হলো গিয়ে ট্যাগ। আমরা এখানে ট্যাগ লিখব, কোনো একটা ট্যাগ দিলাম, একটা ইমোজি দিয়ে দিলাম। তো এরপরে এখানে আমরা মেসেজ নিব, কোনো একটা মেসেজ আমরা এখানে দেব। যেমন এখানে আমরা এই ইমোজিটা দিয়ে দিলাম, যাতে আমরা এই লকটাকে দেখতে পাই। এটা মূলত আমরা নিয়েছি ইরর মেসেজ। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কোডের ভিতরে দেখব লগ ডট ই। এখানে আমরা লগ ডট ই নিয়েছি একটা। এখানে এই যে লগ, যখন আমরা এখানে ক্লিক করব বাটনে, তখন এই ইরর লগটা ওখানে যাবে। এখানে মূলত আপনি যে কোনো ধরনের লগ সেন্ড করতে পারেন আপনার ইচ্ছে মতো। যেমন আপনি এখানে অপারেটরে গিয়ে অ্যাড সোর্স ডাইরেক্টরিতে ক্লিক করবেন। এরপরে লগ ডট ই, এরপরে আপনি এখানে, তো এখানে দুটো ডেটা থাকবে, একটা হলো আপনার ট্যাগ এবং অপরটি হলো আপনার মেসেজ। তো এখানে আপনি ট্যাগ লিখতে পারেন, ট্যাগ এবং আপনার মেসেজ। তো এই মেথড, এই যে প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামটি আপনি ব্যবহার করলে আপনি যে কোনো ধরনের লগ দেখাতে পারবেন, ইরর লগ। আপনি যদি ইনফো দেখাতে চান তাহলে এখানে ই এর জায়গায় আই লিখলেই আপনি ইনফো দেখাতে পারবেন, কিংবা ওয়ার্নিং দেখাতে চাইলে যে ডব্লু, এবং ডিবাগ দেখাতে চাইলে ডি। তো এভাবেই আপনি এই প্রোগ্রামগুলোকে ব্যবহার করে নিজস্ব কাস্টমাইজ ডেটা আপনি এখানে ইনসার্ট করতে পারবেন। তো এখানে আমি ব্যবহার করেছি একটা ব্লক, যেখানে মূলত লগ ডট ই মানে ইরর দেখাবে। ইরর মেসেজে আমরা এই ডেটাগুলো দেখতে পাবো। তো এটাকে সেভ করলাম। তো আমরা যে ক্লাসটা নিয়েছিলাম, ওই ক্লাসটাকে চালানোর জন্য আমাদের অন ক্রিয়েটে যাব। আপনি যেখান থেকে চালাতে চান সেখান থেকেই আপনি এটাকে অন করতে পারেন। আমরা অন ক্রিয়েট মেথডে এটা নিলাম, যাতে যখন অ্যাপ্লিকেশনটা অন হবে তখনই যেন এটা চালু হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন লগার ইনস্টলাইজড। এরপরে দিস, দিস এর মানে হলো গিয়ে এই যে মেইন অ্যাক্টিভিটি, এটাকেই মূলত ইঙ্গিত করে। আপনি এখানে লিখতে পারেন মেইন অ্যাক্টিভিটি ডট দিস। তো এখানে আমরা মেইন অ্যাক্টিভিটি ডট দিস লিখলাম। সরি, আমরা এখানে শুধু দিস লিখলাম কারণ এটা মেইন ক্রিয়েট অন ক্রিয়েট অ্যাক্টিভিটির ভিতরে। যদি আপনি কোনো বাটন বা কোনো লিসনারের ভিতরে এটা নেন, তাহলে আপনাকে নিশ্চয়ই এখানে মেইন অ্যাক্টিভিটি ডট দিস লিখতে হবে। যে অ্যাক্টিভিটির ভিতরে আপনি এই প্রোগ্রামটাকে চালু করবেন সেই অ্যাক্টিভিটির নাম, এরপরে ডট দিস লিখতে হবে। এরপরে মূলত আমরা যে ফাইল বা ফোল্ডারের ভেতরে আমরা এই যে অ্যাপ্লিকেশনের যে লগগুলোকে সেভ করতে চাই সেটা আমরা এখানে লিখব। যেমন দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ইমুলেটেড 0 ওয়েবসাইট। এরপরে ওয়েবসাইট নামের এই যে ফোল্ডারের ভেতরে ডিবাগ ডট লগ নামের এই ফাইলটা তৈরি হবে। তো এটুকুই ছিল। তো এরপরে আমরা এই ডেটাগুলোকে রাইট করার জন্য আমাদেরকে স্টোরেজ রাইট অ্যান্ড রিড পারমিশনের প্রয়োজন পড়বে, যার জন্য আমি এই যে রাইট স্ট্রিং এই ব্লকটা নিয়েছি। এখানে কিছুই নেইনি, যার জন্য এখানে কোনো কোড আসবে না। তবে পারমিশন ম্যানিফেস্টের ভিতরে যে পারমিশন সেক্টর আছে ওখানে আপনি আপনার পারমিশন অ্যাড হয়ে যাবে অলরেডি। এরপরে মেইন অ্যাক্টিভিটির ভিতরে আপনার পারমিশনটা যোগ হবে, যেমন আমি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে মেথডটা অলরেডি যোগ হয়ে গেছে। এটা মূলত স্টোরেজ পারমিশন রিকোয়েস্টের। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে অন ক্রিয়েট মেথডের ভেতরে। তো এই যে মেথড, এই যে দুটো মেথড এখানে যোগ হয়েছে, প্রোগ্রামগুলো অলরেডি যোগ হয়েছে। এটা শুধুমাত্র আমি যে ওই যে ফাইলের যে ব্লকটা এখানে নিয়েছি ওটার জন্য। স্কেচওয়্যারে এভাবেই মূলত
ফাংশনালাইজড করা, যার জন্য এখানে আপনি ওই ধরনের ফাইলের কোনো ব্লক নিলে এটা অলরেডি স্টোরেজ পারমিশন নিয়ে নেবে। তবে আপনি চাইলে এখান থেকে পারমিশনে গিয়ে ম্যানুয়ালি পারমিশন দিতে পারেন, স্টোরেজ পারমিশন। তো এখান থেকে আপনি চাইলে স্টোরেজ পারমিশন দিয়ে নিতে পারেন। তো আমি খুব সহজভাবে করেছি। তো এখানে আমরা এই প্রোগ্রামটিকে রান করব। মনে রাখবেন এই প্রোগ্রামটিকে রান করার জন্য আমাদেরকে জাভা 1.8 এর উপরের ভার্সন অথবা 1.8 প্রয়োজন হবে, কারণ এখানে আমরা এক্সিকিউটর প্রোগ্রামের ভেতরে কিছু এখানে সিম্বল ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন এই যে। তো এইগুলো মূলত সাপোর্ট করে 1.8 এর উপরে জাভার ভার্সনে। যদি এখানে 1.8 এর নিচে থাকে তাহলে এটা ইরর চলে আসবে। তো এটাকে আমরা এরপরে রান করব। রান করার পর এটা কম্পাইল হবে, আর কম্পাইল হওয়ার পরে আমরা সেই ডেটাগুলোকে সেভ করতে পারবো। এখানে এই যে দেখতে পাচ্ছেন পাথ, এই যে ডিরেক্টরি, এই ডিরেক্টরি এখানে একটা ফাইল তৈরি হবে যেটার নাম থাকবে debug.log। তো আমরা এটাকে রান হওয়ার জন্য সময় দিই। তো এটা আমরা একবার রান করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টোরেজ পারমিশন কিন্তু এখানে রিকোয়েস্ট হচ্ছে। তো এখানে আমরা অ্যালাউ করব। তো এটা অলরেডি অন হয়ে গেছে। তো এখন আমরা এটাকে দেখতে পাচ্ছেন এখানে এই যে debug.log, এখানে লগ সেভ হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা যে লগ তার সামনে কিন্তু ডিবাগ লেখা আসছে, কারণ আমরা এভাবেই আইডেন্টিফাই করতে পারবো যে এটা ডিবাগ লগ এবং এটা ইরোর লগ। তো এখানে আমরা আপাতত এখানে 4টা দেখতে পাচ্ছেন, 4টা লাইন আছে এখানে, যেগুলো মূলত আমাদের ডিবাগ লগ। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিবাগ লগের মধ্যে কিন্তু এখানে একটা ডি আছে। এই ডি এর মানে হলো গিয়ে ডিবাগ লগ এটা। তো এই ডি আইডেন্টিফাই করে এখানে মূলত ডিবাগ হয়েছে। এটা মূলত ওই প্যাটার্নের কাজ, আমরা যে রেগ অ্যাগস ব্যবহার করেছিলাম। তো এই রেগ অ্যাগসের মাধ্যমে এখানে এই ডিকে আইডেন্টিফাই করে এখানে সবার সামনে ডি লেখা হয়েছে। তো এরপরে আমরা আবারও এটার ভিতরে এন্টার করব। তো দেখতে পাচ্ছেন এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন এটা আপডেট হয়ে গেছে, কিন্তু এখানে আমরা রিলোডে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ডেটা এখানে চলে আসছে, এগুলো মূলত ডিবাগ লগ। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ইনফো আছে, এই যে অনেকগুলো ডিবাগ লগ আছে। এরপরে আমরা এই বাটনে ক্লিক করব, যাতে এই বাটনের ভিতরে থেকে একটা আমরা ইরোর লগ দেখতে পাই। যেমন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইরোর লগ চলে আসছে। এখানে ইরোর লগের ভিতরে দেখতে পাচ্ছেন এটা হলো ট্যাগ, এই হলো গিয়ে আপনার ট্যাগ, এবং এই হলো আপনার মেসেজ। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইরোর। তো আপনি চাইলে এখানে কনসোল ভিউ ব্যবহার করতে পারেন। এরপর আমি দ্বিতীয়বার ক্লিক করব, আরও কয়েকবার ক্লিক করলাম আমি। তো দেখতে পাচ্ছেন এখানে এটা আরও আপডেট হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যতবার আমি ক্লিক করেছি ততবার এখানে আমি কিন্তু সেই ডাটাগুলোকে দেখতে পাচ্ছি। আপনি সেম ডাটা এখান থেকেও দেখতে পাবেন, লকেট রিডার থেকে। তো এর জন্য আপনাকে এখানে ওপেন করতে হবে লকেট রিডারকে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনি কিন্তু সেই সেম ডাটা দেখতে পাচ্ছেন। আমরা যখন কোনো প্রোগ্রামকে টেস্ট করি কিংবা কোনো প্রোগ্রামকে অ্যানালাইজ করতে চাই তখন আমরা টোস্ট মেসেজ ব্যবহার করি। তো এগুলো পরবর্তীতে আবার রিমুভ করতে হয় বা এগুলো নিয়ে একটু প্রবলেম হয়। তো আপনি যদি এই লগ রিডার ব্যবহার করেন তাহলে আপনি সেই লগগুলোকে দেখতে পাবেন এবং আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে পরবর্তীতে এগুলো পরিবর্তনও করার প্রয়োজন হবে না। যখন আপনি লগগুলোকে আপনি যখন আপনার প্রোগ্রামকে রিলিজ করবেন তখন রিলিজ ভার্সনের ভেতরে আপনার কোনো লগ দেখা যাবে না, কারণ সেখান থেকে লকক্যাটের যে কোডগুলো আছে অটোমেটিক্যালি হাইড হয়ে যাবে, অটোমেটিক্যালি কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।